আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে রাজধানী জুড়েই নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। হাইকোর্ট, শাহবাগ, পল্টন, মিরপুর সহ গুরুত্বপূর্ণ সড়কে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে রাস্তাঘাটে গণপরিবহন কম থাকায় কিছুটা ভোগান্তিতে কর্মজীবী মানুষ। পুলিশ বলছে নিরাপত্তা নিয়ে মানুষের কোনো শঙ্কার কারণ নেই। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নিষিদ্ধ আওয়ামী লীগ। ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ দলটি। গতকাল রাত থেকে রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে নাশকতাকারীরা বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে তল্লাশি করা হচ্ছে। তবে রাস্তাঘাটে গণপরিবহন কম থাকায় কিছুটা ভোগান্তিতে পড়ে কর্মজীবী মানুষ। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যতটুকু দেখতেছি আইনশৃঙ্খলা যতটুকু চেষ্টা করতেছে, কিন্তু আমাদের দেশের মানুষকে আরও বেশি আগে আসতে হবে। কারণ ওনারা সংখ্যায় কয়জন? 100 জন, 50 জন, 200 জন। আমাদের মতো সাধারণ মানুষ যদি আগে আসতে পারি, তাহলে মনে করেন যারা সন্ত্রাসী আছে, যারা অপকর্ম করতেছে, তারা সামনে আগে আসতে পারবে না। বিভিন্ন জায়গায় নাশকতা করছে, চোরাগুপ্ত হামলা করছে। চোরাগুপ্ত হামলা করে কখনো সফলতা হওয়া যায়নি অতীতে, এখনো সফলতা হওয়া যাবে না। বৃহস্পতিবার এখন পর্যন্ত রাজধানীতে নাশকতার তথ্য নেই। সাধারণ মানুষের শঙ্কার কিছু নেই বলছে পুলিশ। এদিকে শিবির সহ গণ অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন। গত 24 ঘন্টায় 12 তারিখে রাত 12টা 1 মিনিট থেকে 11টা 59 মিনিট এই পর্যন্ত সময়ে 229 জনকে বিভিন্ন মামলা এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, হাইকোর্টের আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য আছে কিনা আপনার কাছে? তানি, এই মুহূর্তে আমি হাইকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে ইতিমধ্যে যে রায়ের দিনটি সেটি ধার্য করেছে ট্রাইব্যুনাল। ইতিমধ্যে 17 নভেম্বর সেটি ঘোষণা করা হয়েছে যে সেদিন রায় ঘোষণা করা হবে। এর আগে থেকে রাজধানী জুড়ে যে টহল ছিল, বিভিন্ন বিজিবি সহ যে সেনাবাহিনী সহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, তারাও ইতিমধ্যেই স্ব অবস্থানে রয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাকে দেখাতে চাই যে আমার ঠিক ডান পাশে যেখানটি রয়েছে সেখানে ইতিমধ্যে বিজিবি অবস্থান করছে। এছাড়া হাইকোর্টের বিভিন্ন জায়গায় যে তল্লাশি এবং এছাড়া রাজধানীর জুড়ে বিভিন্ন স্থানে তল্লাশি সেটিও অব্যাহত রয়েছে। এবং সাধারণ মানুষ যারা চলাচল করছেন, কর্মব্যস্ত মানুষ, তারা তাদের কাজগুলো সম্পন্ন করছেন। এবং ইতিমধ্যেই তারা যেটি বলেছেন, এটি মানুষের জন্য ভোগান্তি। বিশেষ করে ফেসবুকে এই ধরনের কর্মসূচি ডাক দিয়ে মানুষকে আতঙ্কিত করে যে ধরনের কর্মসূচি ডাক দেওয়া হচ্ছে, এতে করে মানুষ আরও বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সাধারণ মানুষ এটি কোনোভাবেই স্বাভাবিকভাবে এটি গ্রহণ করছেন না। এবং আমরা দূরপাল্লা যানবাহন চলাচলের ক্ষেত্রেও দেখেছি যে সেটিও স্বাভাবিক রয়েছে। তানি, জাহিদ, ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলে যাচ্ছি মিরপুর 14 এলাকায়। সেখানে রয়েছেন আমাদের আরও এক সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। দীপ্ত, আমরা এর মধ্যে জেনেছি ককটেল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে এবং ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? তাহলে আপনি যেমনটি বলছিলেন, এইখানে কিন্তু প্রায় ঘণ্টাখানেক আগে মিরপুর 14 নম্বর যে রোড রয়েছে সেখানে দুটি ককটেল সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, জনতার সহায়তায় কিন্তু তারা এই গ্রেপ্তারটি করে। প্রথমে সাধারণ জনগণ সন্দেহ করে এখানে একজন হয়তো ককটেল নিয়ে থাকতে পারে, তখন পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুটি ককটেল সহ একজনকে গ্রেপ্তার করে। তারপর থেকে মিরপুরে একটু জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি মিরপুরে বিভিন্ন
স্পটে সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব সহ যৌথভাবে তারা তল্লাশি করছে এবং বিভিন্ন চেকপোস্টে তারা গাড়ি থামিয়ে বিভিন্ন সন্দেহভাজন মনে হলে তারা গাড়ি থামিয়ে চেক করছে। একটু বলে রাখি যে রায়ের দিনটি ঘোষণা করার কথা ছিল ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এবং এই রায়কে কেন্দ্র করে যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে একটি কর্মসূচি ছিল সেটিকে ঘিরে কিন্তু গত 3 দিনে নাশকতার সৃষ্টি হয়েছে রাজধানী সহ বিভিন্ন স্থানে। রাজধানীতে প্রায় 20টিরও বেশি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে, যার ফলে কিন্তু জনমনে কিছুটা আতঙ্ক রয়েছে এবং অনেকেই ঘর থেকে বের হয়নি। আমরা অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে জীবিকার তাগিদে, পেটের তাগিদেই আসলে ঘর থেকে তারা বের হয়েছেন এবং আমরা যানবাহনের যারা শ্রমিক রয়েছে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে তাদের বাসে প্যাসেঞ্জার বা লোকজন কম থাকায় কিন্তু তারা দীর্ঘক্ষণ একটি জায়গায় বসে রয়েছে এবং আমরা রাস্তাঘাটও তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা দেখেছি। মানুষ ভয়ে কিন্তু তাদের ব্যক্তিগত যে যানবাহন সেটি কিন্তু বের করেনি এবং আমি এখন বর্তমানে মিরপুর ভাসানটেকে এখানে রয়েছে। এখানে আপনি দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। শুধু সেনাবাহিনী নয়, এখানে পুলিশ, র্যাব সহ আরও বিভিন্ন সংস্থার যে বাহিনী এবং সাদা পোশাকে গোয়েন্দার যে তৎপরতা সেগুলো কিন্তু তৎপর রয়েছে। তো তানি, এই ছিল আমার কাছে ভাসানটেক থেকে সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে। ওদিকে শরীয়তপুরে পদ্মা সেতুর সামনে গেল রাতে এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া জাজিরার পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী। আসাদ, এখন সেই এলাকার কি অবস্থা এবং আজকে সারাদিনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছেন কিনা এবং শরীয়তপুর থেকে ঢাকাগামী যে বাসগুলো আছে সেগুলো চলাচল শুরু করেছে কিনা? জি তানি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, এই ক্ষমতা নিষিদ্ধ করা যে সংগঠন, সেই আওয়ামী লীগের অনলাইনে ডাকা যে লকডাউন, সেই লকডাউনের অংশ হিসাবে কিন্তু শরীয়তপুরের সকাল থেকে কিন্তু ঢাকাসহ দূরপাল্লার বাস বোর্ড থেকে কিন্তু 10টা পর্যন্ত কোথাও ছেড়ে যেতে দেখা যায়নি। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হলো শরীয়তপুরের পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে থেকে শরীয়তপুর সদরের যে মূল পয়েন্ট রয়েছে সেখানে অবস্থান করছি। এখানে কিন্তু এসে প্রত্যক্ষদর্শী এবং পুলিশের সাথে কথা বলে যে বিষয়টি আমি জানতে পেরেছি সেটি হলো কিন্তু এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউনের কর্মসূচির অংশ হিসাবে বড়বেলা জাজিরা উপজেলার ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়ে নাওডোবা এলাকায় মিছিল করে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে আটকে গাছের গুটি ফেলে ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে হাত বোমা ছড়ে, এতে গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পুলিশের সদস্যরা প্রাণে বাঁচতে পিছু হাঁটলেও একই পথে দিয়ে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। এই ঘটনায় সন্দেহজনক 3 জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এই রুটে যান চলাচল, বাস চলাচল কম করলে অন্যান্য যে যান চলাচল রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। তো আমি এই ঘটনায় কথা বলেছিলাম পদ্মা দক্ষিণ থানার যে ওসি সুরুজ আহমেদ, তার সাথে তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছে এখন কিন্তু স্বাভাবিক রয়েছে। তো আমি কথা বলেছিলাম জেলা বাস মালিক সমিতির সাথে, তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছে সেটি হলো কিন্তু শরীয়তপুর জেলায় কিন্তু যে ঢাকাসহ দূরপাল্লার যে বাস রয়েছে সেখানে কিন্তু এই ঢাকাতে সকাল ভোর থেকে কিন্তু এই পর্যন্ত 5টি বাস ছেড়ে যায় এবং ঢাকা থেকে এখন পর্যন্ত মোট 6টি বাস আসে। এখন ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিষয়ে রায় ঘোষণা হবে 17 নভেম্বর। হাসিনার ভাগ্যে কি রায় ঘটতে যাচ্ছে তা জানতে এখন আর মাত্র 4 দিনের অপেক্ষা। বৃহস্পতিবার বেলা 12টা 9 মিনিটে ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। জি.এম. মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর অভিযোগ ওঠে।
প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। গেল 16 মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। শেখ হাসিনার সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে জানিয়ে আসামি পক্ষের আইনজীবী জানান, মক্কেলরা উপস্থিত থাকলে মামলা পরিচালনা আরও সহজ হতো। বিচার প্রক্রিয়া আমার দেখা মতে কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই, কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে। দীর্ঘ 5 মাসের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রায় গড়ালো জুলাই হত্যাকাণ্ডের প্রথম কোনো মামলা। আর রায় ঘোষণা হলে সমাপ্ত হবে গণ অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সবচেয়ে আলোচিত এই মামলার। শাকিলা করিম, RTV, ঢাকা। শেখ হাসিনার বিচারের রায় এবং তা ঘিরে চলমান অস্থিরতা আগামী নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত মার্ক সেরে শার্লেটের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেন, ফ্রান্স চায় দেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক। দেশের মানুষও ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। যারা নির্বাচন পেছাতে চায় তারা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা সরকার এগুলোকে তাদের সিদ্ধান্তের মাধ্যমে এগুলো সমাধান দেবে। এগুলোকে নির্বাচনের সাথে মিশিয়ে ফেলা, গুলিয়ে ফেলা বোধহয় ঠিক না। অনেকে চেষ্টা করে গুলিয়ে ফেলার জন্য, একটা কনফিউশন সৃষ্টি করার জন্য। নির্বাচনী কার্যক্রমের সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে, এরকম ঘটনা আরো অনেক কিছু ঘটতে পারে। এটার সাথে নির্বাচনী কার্যক্রমের সাথে কোনো সম্পর্ক নেই। এটা আপনি নর্মাল সিচুয়েশনে যদি একটা নির্বাচনী ডেট, সময় নির্ধারণ করা হয়, তার আগে সারা বছর ধরে অনেক কিছু ঘটতে থাকে। এটাকে নির্বাচনের সাথে লিঙ্ক করার কোনো কারণ নেই। অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার এবং বিচার প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার এই সংস্কৃতি যে আওয়ামী লীগের তা আবারও প্রমাণিত হয়েছে। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। নানা কর্মসূচি ও বিভ্রান্তিমূলক কথাবার্তা দিয়ে গণতন্ত্রের উত্তরণের বাধা সৃষ্টি করা হলে 5 আগস্টের পরাজিত শক্তি সফল হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এই আগুন লাগানো এবং আগুনে মানুষ পোড়ানোর এই সমস্ত কালচার, সংস্কৃতি যে আওয়ামী লীগের, সেটার আবার আমরা প্রমাণ পাচ্ছি এখন। তখন তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে গেছে, কিন্তু ওরাই যে করেছে তার প্রমাণ এখন বিভিন্ন বাসে আগুন দেওয়া, গাজীপুর, ঢাকা এবং সারা বাংলাদেশের কয়েকটি জায়গায় তারা আগুন দিচ্ছে এবং আগুনে মানুষে মারছে, মানুষে পুড়িয়ে মারছে। রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর কমিশন তাতে নিরপেক্ষ রেফারির ভূমিকা রাখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, খেলোয়াড়রা সহযোগিতা না করলে কমিশন নিরপেক্ষতা হারাবে, প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন সিইসি। সে সময় নির্বাচন ও গণভোট নিয়ে মতামত তুলে ধরেন অংশ নেওয়া রাজনীতিবিদরা। নাজমুল হুদার রিপোর্ট, জানাচ্ছেন সাকিবুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে প্রথম দিন দুপুরের আগে 6টি দলের সঙ্গে সংলাপ করে কমিশন। সংলাপে আরপিও সংশোধন, আচরণবিধি, পোস্টাল ভোট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে নিজ নিজ দলের সুপারিশ তুলে ধরেন প্রতিনিধিরা। তারা দ্রুতই একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান। আমাদের দেশে যে নির্বাচন অতীতে হয়েছে, দেখা গেছে
কালো টাকা, প্রভাব বিস্তার এবং হুমকি ধুমকি। এবারে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের সেই অনাস্থা দূর করবেন। সংলাপে নির্বাচন সুষ্ঠু করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন নির্বাচন কমিশনাররা। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতা ব্যতীত নির্বাচন কমিশনের 5 জনের পক্ষে ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চাই কমিশন। নির্বাচনে খেলবেন আপনারা, আপনারা হল প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায়, একদম নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আমরা আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা পুরো মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। তফসিল ঘোষণার পর কোথাও অনিয়ম দেখলে কমিশন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণে প্রস্তুত বলেও জানান সিইসি। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কোনো স্পেয়ার করব না। কিন্তু সাকিবুর রহমান, RTV, ঢাকা। দুপুর 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানিয়ে পোস্ট দেওয়া হয়। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বা চলমান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশনা জানাতে পারেন তিনি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের 1 বছর পরেও শৃঙ্খলা ফেরেনি প্রশাসনে। বিগত সরকারের আমলে বঞ্চিতরা পদায়ন না পাওয়ায় একজন অতিরিক্ত সচিবকেই পালন করতে হচ্ছে একাধিক অনুবিভাগের দায়িত্ব। যুগ্ম সচিব হওয়ার 4 বছর পার হলেও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেরি হওয়ায় 20তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের অনভিজ্ঞতার কারণে শৃঙ্খলা ফিরছে না প্রশাসনে। স্বপন দেওয়ানের ক্যামেরায় বিল্লাল হোসেনের রিপোর্ট। মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিতর্ক থামছেই না। 20তম ব্যাচকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে চায় অন্তর্বর্তী প্রশাসন, কিন্তু বিতর্কিতদের বাদ দিয়ে কয়েক দফা বৈঠক করে পদোন্নতির সিদ্ধান্ত নেয় সুপিরিয়র সিলেকশন বোর্ড SSB। 2018 সালে নৈশ নির্বাচনে দায়িত্বরত 39 জন ডিসি সহ অনুভবে বঙ্গবন্ধু গ্রন্থের লেখক 20তম ব্যাচের 25 জন বাদ পড়ায় আলোর মুখ দেখেনি এই সিদ্ধান্ত। এতে নিয়মিত দায়িত্ব পালনে দেখা দিয়েছে অনীহা। জনপ্রশাসন নথি ঘেঁটে দেখা যায় 418টি অতিরিক্ত সচিব পদের মধ্যে 330 জন অতিরিক্ত সচিব কর্মরত, পদ শূন্য রয়েছে 88টি। 2026 সালের 31 জানুয়ারি পদের সংখ্যা কমে দাঁড়াবে 288টিতে। এই প্রথম 4 বছর অতিক্রম করে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পায়নি 20তম ব্যাচ। কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট বলছে একজন অতিরিক্ত সচিব 2 বা তার চেয়েও বেশি অনুবিভাগে দায়িত্ব পালন করছেন, যা সুশাসন বান্ধব নয় বলে বলছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। আপনি একজনকে সবকিছু কেন দিবেন? এতে সেবা দেওয়ার ক্ষেত্রে মানুষ অসুবিধা হয়, সেই লোকের উপরে চাপ হয়, অন্যদের কাছে খারাপ বার্তা যায়। পদ ছাড়া পদোন্নতি দিয়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনে বিশৃঙ্খলা তৈরি করেছিল জানিয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ বলেন, পদায়নে শৃঙ্খলা ফেরানো জরুরি। প্রথম অনাচার হলো পদ ছাড়া পদোন্নতি, যেটা পৃথিবীর কোথাও নাই। আপনি যদি পদ শূন্য থাকে, পদোন্নতির যোগ্যতা থাকে, তাহলে তরতর করে পদোন্নতি হয়ে যাবে। ইতিমধ্যে আপনার লোকজনকে আপনার বাছাই করে তাদেরকে পদায়ন করতে পারতো, এবং এই হতাশা তো আপনার প্রশাসনকে আরও দুর্বল করে দেয়। সে তো নিজে কাজ করবেই না, এমনকি অন্যের কাজে বিঘ্ন সৃষ্টি করবে। চুক্তিতে নিয়োগ কাউকে অন্য জায়গায় পদায়নের সুযোগ নেই। যে পদে তাকে পদায়ন করা হলো, সে পদে যদি ভালো পারফর্ম না করতে পারে, তাহলে তো চুক্তি বাতিল হওয়ার কথা। অন্য আরেকটা পদে দেওয়া তো কোনো যুক্তি নাই। 100 ভাগ নিয়ম মানেন, তাইলে এখানে এই চুক্তিরও অনেকের চুক্তি হয় না, কারো কারো হয়, কিন্তু কারো কারো হয় না, কারণ নিয়মে পড়ে না। এ বিষয়ে যোগাযোগ করা হলেও কথা বলেননি জনপ্রশাসন সচিব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলার সংবাদ 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।